বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে যারা অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আত্মিক সংস্থা। বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আত্মিক সংস্থায় যে ক্লাস কার্যক্রম, এটি আমাদের 10ম ক্লাস বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আত্মিক সংস্থার মধ্যে। তো আমরা আজকে বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ আন্তর্জাতিক আত্মিক সংস্থার যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, সর্বপ্রথম আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, পুঁজিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। যে প্রশ্নটি পার্ট সি তে 2017 এবং 2015 সালে এসেছিল। এর পরবর্তীতে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ আইএমএফ এর উদ্দেশ্য কি কি। এই প্রশ্নটা পার্ট বি তে 2017 সালে এসেছিল। এরপরে আমরা আলোচনা করব আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝো। এই প্রশ্নটিও পার্ট বি তে 2017 এবং 2014 সালে এসেছে। এবং সর্বশেষ প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী কি কি। এই প্রশ্নটা পার্ট বি তে 2015 সালে এসেছিল। এই চারটা প্রশ্ন নিয়ে আমরা আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাস কার্যক্রমে আলোচনা করব। সর্বপ্রথম যে প্রশ্ন পার্ট সি তে 2017 সালে এসেছিল, পুঁজিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পুঁজিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে পুঁজিবাদ কি। আমরা জানি যে কার্ল মার্কস শ্রেণী সংগ্রাম তত্ত্বে 5টা শ্রেণীর কথা বলেছেন: আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ। 5টা সমাজের কথা বলেছেন। তার মধ্যে পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজ কি? যে সমাজ ব্যবস্থায় বা যে অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা, উদ্যোগের স্বাধীনতা, ভোক্তার সার্বভৌমত্ব, সক্রিয় দাম ব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, তাকেই পুঁজিবাদী ব্যবস্থা বলা হয়। তাহলে পুঁজিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে আমরা প্রাথমিকভাবে জানলাম যে পুঁজিবাদ কি। যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকে, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে, অবাধ প্রতিযোগিতা থাকে এবং অধিক মুনাফা অর্জনের সুযোগ থাকে, তাকেই পুঁজিবাদ বলা হয়। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পুঁজিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করে যদি আসে, তাহলে আমরা প্রথমে প্রাসঙ্গিকতা লিখব। প্রাসঙ্গিকতার মধ্যে আমরা লিখব, কতিপয় স্থলকে ঘিরে মানব সমাজের জীবনধারা আবর্তিত হয়। এদের মধ্যে পুঁজিবাদ হলো অন্যতম একটি স্তর। মনুষ্য সভ্যতার শুরু থেকেই কমিউনিজমের যাত্রা শুরু হয়েছিল, তবে ধীরে ধীরে তার অবসান ঘটে। উদ্ভব হয় সামন্ততন্ত্র নামে নতুন এক জীবনধারার। কিন্তু সামন্তবাদ টিকে থাকতে পারেনি বেশি দিন, কারণ উৎপাদন পদ্ধতির সাথে সামন্তবাদ সংগতি রক্ষা করে চলতে পারেনি। এরপর আবির্ভাব ঘটে পুঁজিবাদের, যা এখনো সারা বিশ্বে সমান জনপ্রিয়তা অর্জন করে রয়েছে। এরপরে আমরা লিখব পুঁজিবাদ কি। পুঁজিবাদ বলতে কি বোঝায় সে বিষয়ে আমরা একটু করে আলোচনা করব। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, পুঁজিবাদ হলো এক প্রকার অর্থনৈতিক মতবাদ। এটা হলো এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে ব্যক্তি বা পুঁজিপতিরা অর্থনৈতিক মালিকানা নিয়ন্ত্রণ করে। আমরা যদি আরো সংক্ষেপে বলি, তাহলে পুঁজিবাদ হলো এমন এক নতুন বিনিয়োগের সিদ্ধান্ত যেখানে উৎপাদনের কলা কৌশল ব্যক্তি মালিকানা কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এখানে যে জিনিসটা বুঝিয়েছেন সেটি হচ্ছে যে কোনো কিছুর উৎপাদন কি পরিমাণ উৎপাদন করতে হবে, সে বিষয়টা যখন ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করে। এই উৎপাদনের ক্ষেত্রে যখন সরকারি হস্তক্ষেপ সৃষ্টি হয় না, ব্যক্তি যখন অবাধ প্রতিযোগিতার মাধ্যমে যখন মুনাফা অর্জন করে এবং যখন স্বাধীনতা ভোগ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তাকেই পুঁজিবাদ বলা হয়ে থাকে। কয়েকজন মনীষী এই পুঁজিবাদের সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে অধ্যাপক D.M. রাইট একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, পুঁজিবাদ এমন একটি ব্যবস্থা যেখানে ব্যক্তির কাজ, বিশেষ করে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগে গৃহীত হয় এবং
তা অবাধ প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। অর্থাৎ একজন ব্যক্তি কি পরিমাণ অর্থ ব্যবসায়ী বিনিয়োগ করবে, এটি যখন ব্যক্তি তার নিজের এখতিয়ারে নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিজের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এবং তার যে ব্যবসায়ী বিনিয়োগ করেছেন সে যদি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অবাধভাবে কোনো নিয়ম রুলস এর বাইরে, অর্থাৎ কোনো রুলস এর মধ্যে সীমাবদ্ধ না থেকে সে অবাধে যখন প্রতিযোগিতা করে এবং প্রতিযোগিতার মাধ্যমে যখন সে মাত্রাতিরিক্ত মুনাফা অর্জন করে, এবং এই মুনাফা অর্জনের ক্ষেত্রে যখন সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, তাকেই পুঁজিবাদ বলা হচ্ছে। অধ্যাপক লেনিন একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে পুঁজিবাদ বলতে পণ্য উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মানুষের শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শক্তি নিজেই পণ্যে পরিণত হয়। অর্থাৎ বলা হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থায় যে যত বেশি পরিমাণ শ্রম দিতে পারবে সে তত পরিমাণ উৎপাদন অর্থ আয় করতে পারবে, এতে কোনো নির্দিষ্ট সীমা নেই। কারণ আমরা দেখি যে বর্তমান সমাজতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখি যে একজন ব্যক্তি কোম্পানিতে চাকরি করলে তার একটি চাকরির একটা নির্দিষ্ট ঘন্টা আছে, অর্থাৎ একজন ব্যক্তি 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টার বাইরে গেলে সে ওভার টাইম পাবে। এই যে একটা রুলস, এই জিনিসটা রুলস এর কোনো পুঁজিবাদী ব্যবস্থায় ছিল না। তারপর অধ্যাপক জে এ সুম্পিটার বলেছেন, তিনিও একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে পুঁজিবাদ হলো এমন একটি মতবাদ যেখানে ব্যক্তির কাজ, বিশেষ করে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগে গৃহীত হয়, যা অবাধ প্রতিযোগিতা ও মুনাফার লক্ষ্যে ধাবিত হয়। অর্থাৎ পুঁজিবাদ হলো এমন একটি মতবাদ যেখানে ব্যক্তির কাজ, বিশেষ করে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত বেসরকারি উদ্যোগের মাধ্যমে কি হয়, বিনিয়োগ হয়ে থাকে, এবং অবাধ প্রতিযোগিতা ও মুনাফা অর্জনই হচ্ছে যে এই বেসরকারি বিনিয়োগের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এভাবে করে অধ্যাপক জে এ সুম্পিটার সংজ্ঞা দিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি যে পুঁজিবাদ হলো এমন একটি অবস্থা যেখানে রাষ্ট্রীয় উৎপাদন শক্তি ব্যক্তি মালিকানা কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া ব্যক্তি মালিকানায় যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তাকেই পুঁজিবাদী ব্যবস্থা বলা হয়। এরপর আমরা জানবো পুঁজিবাদের প্রকৃতি বৈশিষ্ট্য সমূহ। 1 নম্বর যে পয়েন্টটা পাই আমরা সেটি হচ্ছে অধিক উৎপাদন। পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো অধিক উৎপাদন ব্যবস্থা। উৎপাদন, কেননা এই ব্যবস্থা মূলত মুনাফা অর্জনে বিশ্বাস করে। এর ফলে পুঁজিবাদী মুনাফা অর্জনের আশায় উৎপাদন বৃদ্ধি পায়, কেননা এই ব্যবস্থা উৎপাদকের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, ফলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ অধিক উৎপাদন, যখন একজন ব্যক্তি নিজের সিদ্ধান্ত অনুযায়ী অধিক বিনিয়োগ করতে পারে, তখন সে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে প্রতিযোগিতার ক্ষেত্রে কি করতে পারে, সে প্রতিযোগিতায় লড়ে সে অধিক মুনাফা অর্জন করতে পারে। কিভাবে? বিষয়টা এরকম, আমরা যদি 5 জন শ্রমিক নিয়োগ করি, আজকের দিনে একটা ফ্যাক্টরিতে মনে করো আমরা ছোট একটা ফ্যাক্টরিতে 5 জন শ্রমিক নিয়োগ করেছি। ওই 5 জন শ্রমিক একদিনে 5টা শার্ট উৎপাদন করতে পারে, আবার একদিনে ওই শ্রমিক 10টা শার্টও উৎপাদন করতে পারে। এখন কোম্পানি যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি একদিনে 5টা শার্ট উৎপাদন করব, তাহলে ওই 5টা শার্ট উৎপাদন করার জন্য যে পরিমাণ শ্রমিক, 5 জন শ্রমিক লেগেছে, তার মেশিন চালানো হয়েছে এবং তার উপকরণ কিনা হয়েছে। কিন্তু ওর যদি 5টার জায়গায় এই 5টা উৎপাদন করতে গিয়ে যে খরচ পড়েছে, সে যদি এই 5টার জায়গায় 10টা অথবা 15টা কিংবা 50টা করে, তাহলে সে ঠিক একই কর্মী দ্বারা, অর্থাৎ 5 জন কর্মী দ্বারা সে একদিনে 50টা শার্ট উৎপাদন করতে পারছে, অর্থাৎ রেডি করতে পারছে। আবার তার মেশিন, একই মেশিন দিয়ে সে কি করছেন, 5টা উৎপাদন করেছেন, আবার চাইলে 50টা উৎপাদন করছে। অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে গিয়ে যে কোম্পানি যত বেশি পণ্য উৎপাদন করে তার উৎপাদন খরচ তত বেশি কমে যায়, কারণ তার উপকরণ, ম্যাটেরিয়ালস যা আছে সবগুলো 5টার জন্য যা লাগছে, ঠিক একইভাবে কিছু কিছু উপকরণ ছাড়া বাকি সবগুলো উপকরণ একই লাগছে। সে কারণে যে কোম্পানি যত বেশি উৎপাদন করবে তার উৎপাদন খরচ কমে আসবে, ফলে প্রতিযোগিতা ক্ষেত্রে দেখা যাবে যে কি সে উৎপাদন খরচ যখন কম হবে
তখন তার উৎপাদিত পণ্যের মূল্য কম হবে। ফলে সে যখন কম মূল্যে বাজারে দ্রব্য সরবরাহ করবে, তখন প্রতিযোগিতামূলক বাজারে অন্য একটা কোম্পানির চেয়ে কম দামে পণ্য বিক্রি করে সে কি করতে পারবে? অধিক মুনাফা অর্জন করতে পারবে। এই কারণে বলা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কি করা হচ্ছে? অধিক উৎপাদন। কোম্পানি অথবা মালিক চাইলেই তার ইচ্ছা মতো কি করতে পারবে? উৎপাদন ব্যবস্থা অধিক উৎপাদন করতে পারবে। 2 নাম্বার হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে। এই ব্যক্তি স্বাধীনতা এরা মনে করে যে উৎপাদনের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা থাকা দরকার। একটা প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতা করতে হলে একটা কোম্পানিকে তার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই কি করতে হবে? দিতে হবে। কারণ একজন ব্যক্তি যদি সে স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করতে না পারে, তাহলে সে কখনোই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না এবং সে সহজে বিনিয়োগ করতে চাইবে না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমরা কি করলাম, একটা প্রতিষ্ঠানকে স্থাপন করার জন্য, উৎপাদন কার্য পরিচালনা করার জন্য আমি কি করলাম? অনুমোদন দিলাম। কিন্তু আবার সাথে সাথে বললাম যে আপনি একদিনে কিংবা ১ মাসে ১,০০,০০০ পিস কিংবা ২,০০,০০০ পিস কাপড়ের উপর আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু দেখা গেল ওই ১ মাসের মধ্যে সে ১,০০,০০০ পিস পণ্য উৎপাদন করতে গিয়ে, তৈরি করতে গিয়ে যে খরচটা পড়ছে, ওই উৎপাদন খরচ দিয়ে বহির্বিশ্বের সাথে বিশ্বায়ন ব্যবস্থায় বিভিন্ন বহুজাতিক সংস্থার সাথে সে প্রতিযোগিতা করতে গিয়ে তার দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কারণে সে কি হচ্ছে? লস পড়ছে, তার মুনাফাটা কম হচ্ছে। ফলে দেখা যাবে ওই প্রতিষ্ঠান আস্তে আস্তে কি করে ফেলবে? বিক্রি করে ফেলবে এবং সে তার বিনিয়োগ কমিয়ে দিবে। কারণ সে একটা নিয়ন্ত্রণের কারণে সে বিভিন্ন বহুজাতিক সংস্থার সাথে প্রতিযোগিতা করতে পারছে না। আর এই পুঁজিবাদী ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাধীনতা। আর পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তি কি করে? স্বাধীনভাবে বিনিয়োগ করতে পারে, উৎপাদন করতে পারে। তারপর বলা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। বর্তমান বিশ্ব পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় বিশ্বাসী। এই ব্যবস্থার কোনো সীমারেখা নেই। এখানে এক দেশের পণ্য এখানে উৎপাদন শক্তি মূলত ব্যক্তি মালিকানাকে কেন্দ্র করে আবর্তিত হয়, কেননা ব্যক্তিগত সম্পত্তি ছাড়া পুঁজিবাদ অবান্তর। অর্থাৎ বলা হচ্ছে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যার কাছে যত বেশি পরিমাণ অর্থ আছে, সে তত বেশি পরিমাণ প্রতিযোগিতায় কি হতে পারবে? লিপ্ত হতে পারবে এবং যার কাছে যত বেশি পরিমাণ অর্থ থাকবে সে তত বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে। তাহলে পুঁজিবাদী প্রকৃতির বৈশিষ্ট্যের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আন্তর্জাতিক বাজার। বর্তমান বিশ্ব পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় বিশ্বাসী। এই ব্যবস্থার কোনো সীমারেখা নেই। এখানে এক দেশের পণ্য অন্য দেশে অবাধে বিক্রি হতে পারে। পুঁজিবাদ আজ সারা বিশ্বে সমাদৃত এক অর্থনৈতিক ব্যবস্থা। এ কারণে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি এমন এক বিশ্ব বাজারকে নিয়ন্ত্রণ করছে যার প্রকৃষ্ট উদাহরণ হলো আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থা। অর্থাৎ এই পুঁজিবাদী ব্যবস্থা বর্তমান বিশ্বে আর একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা বিশ্বে বিশ্বায়নের কারণে সারা বিশ্বের মধ্যে এক দেশের পণ্য আরেক দেশে কি করছে? আদান প্রদান হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থার কারণে। ৩ নাম্বার হচ্ছে যোগ্যতার শিকার। এই যোগ্যতার শিকারে বলা হচ্ছে যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় যোগ্যতাকে উৎপাদকের পরিমাপ হিসেবে দেখা যায়। এ কারণে এই অর্থব্যবস্থায় যোগ্যতাকে স্বীকার করে নেওয়া হয়। এখানে উৎপাদনের যোগ্যতার পরিপূর্ণ বিকাশ ঘটে, কেননা এখানে উৎপাদক নিজের ইচ্ছামতো রসদ সংগ্রহ করে নিজেকে বিকশিত করার সুযোগ পায়। ফলে যোগ্যতার পরিপূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়। এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে উৎপাদন ব্যবস্থায় যোগ্যতাটা কেন দরকার। এখানে যেহেতু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যেহেতু ব্যক্তি তার ইচ্ছামতো উপকরণ সংগ্রহ করতে পারে, অর্থ বিনিয়োগ করতে পারে, সেহেতু সে অনেকগুলো উপকরণ পেয়েছে, কিন্তু এখানে তার যদি যোগ্যতার একটা মূল্যায়ন হচ্ছে, সে তার দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে সে কি করতে পারছে? সে ওই উপকরণগুলো কোন খাতে কোন সময়ে ব্যয় করবে, কোন সময়টাতে সে অধিক উৎপাদন বৃদ্ধি করবে, আবার কোন সময়টাতে উৎপাদন কমিয়ে দিবে, এটা তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আর এই সিদ্ধান্তটা যদি সে গ্রহণ করতে না পারে, তাহলে সে তার অযোগ্যতাটা প্রকাশ পেয়েছে। উদাহরণস্বরূপ, তোমাকে বলা হলো ১ বছর তুমি কোনো টাকা কারো কাছ থেকে নিতে পারবে না। তোমাকে ১০,০০০ টাকা কিংবা ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা দেওয়া হলো, তুমি ২ মাস কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না। এই ১০,০০০ টাকা দিয়ে তোমাকে কি করতে হবে? তোমার জীবন নির্বাহ করতে হবে। তোমাকে তখন সিদ্ধান্ত নিতে হবে যে আমার পুঁজি আছে ১০,০০০,
আমাকে 2 মাস এটাকে কি করতে হবে, মোকাবেলা করতে হবে। তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন খাতে কত টাকা বরাদ্দ দিবে এবং কোন কাজে কত টাকা ব্যয় করবে। এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় এই কারণে যোগ্যতার প্রয়োজন। যখন অনেকগুলো উপকরণ আমার কাছে স্টকে থাকে তখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে বাজার পরিস্থিতিতে আমি কি পরিমাণ উপকরণ এই মাসে ব্যবহার করব, সামনের মাসে বাজার পরিস্থিতি কিরকম হবে, তখন আমার উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা, বর্তমানে আমি উৎপাদন বৃদ্ধি করব না ভারসাম্য স্থিতিশীল রাখবো, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হয় পুঁজিবাদী অর্থব্যবস্থায়। যার কারণে বলা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যোগ্যতার শিকার। এরপরে আমরা যে পয়েন্টটা পাই সেটি হচ্ছে ব্যক্তি মালিকানা। পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই ব্যক্তি মালিকানা। এখানে এই কারণে এই ব্যবস্থা মূলত ব্যক্তি মালিকানা ও স্বাধীনতাকে কেন্দ্র করেই গড়ে ওঠে। রাষ্ট্রীয় মালিকানা এখানে অনুপস্থিত থাকে, ফলে শিল্প কারখানা সবকিছুর উপর ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এখানে অনুপস্থিত থাকেন, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে স্বাধীন শ্রম। স্বাধীন শ্রম দ্বারা এখানে বুঝিয়েছেন পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমকে সাধারণ পণ্য হিসেবে গণ্য করা হয়। এখানে শ্রমের ব্যাপারে সকলকে স্বাধীন দেওয়া হয়েছে, অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে যত বেশি পরিমাণ শ্রম দিতে পারবে সে তত বেশি উন্নতি শিখরে আরোহণ করতে পারবে। সে কারণে স্বাধীন শ্রম পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক বৈষম্য। পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈষম্যের মূল হোতা হলো মালিক শ্রেণী। মালিকরা সর্বদা মুনাফা অর্জনে বিশ্বাসী হওয়ায় এই অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়। অর্থাৎ বলা হচ্ছে যখন পুঁজিবাদী অর্থব্যবস্থায় মালিক যখন কম উৎপাদন খরচ দিয়ে অধিক মুনাফা অর্জনের আশা করে তখন শ্রমিকদেরকে তিনি কি করেন, মালিক পক্ষ শোষণ করেন। কারণ শ্রমিকদেরকে শোষণ করে কম টাকা দিয়ে যদি উৎপাদন বেশি করা যায় ফলে পণ্যের মূল্য কম ধরবে, সাথে সাথে উৎপাদন ব্যয় অর্থাৎ বিক্রি মূল্য যখন বেশি হয়ে যাবে তখন মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এই মুনাফার আশায় মালিকরা কি করেন, এই মালিকরা যখন শ্রমিকদেরকে শোষণ করে তখন অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়। স্বাধীন উদ্যোক্তা। পুঁজিবাদী অর্থনীতিতে উদ্যোক্তার কাজে স্বাধীনতা দেওয়া হয়। যে কোনো ব্যক্তি পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের জন্য কি করতে পারবে, স্বাধীনভাবে উদ্যোগ গ্রহণ করতে পারবে। উদারনৈতিক গণতন্ত্র। পুঁজিবাদী অর্থব্যবস্থায় গণতান্ত্রিক ধারা ও বিশ্বাস উদার হওয়া আবশ্যক। এক্ষেত্রে একাধিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, অর্থাৎ একনায়কতন্ত্র না হয়ে উদার নৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলন থাকতে হবে কোথায়, পুঁজিবাদী অর্থব্যবস্থায়, যাতে অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান কোম্পানিগুলো কি করতে পারবে, একটার সাথে আরেকটার প্রতিযোগিতা করতে পারবে। এরপরে হচ্ছে মুনাফা অর্জন। পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। পুঁজিবাদী অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা জানি যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় যখন মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে যে কি সমাজতান্ত্রিক সমাজের সৃষ্টি হয়। তো সমাজতন্ত্রের মূল লক্ষ্য হলো মানুষ সমাজ সেবা করা, আর পুঁজিবাদের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। পুঁজিবাদী ব্যবস্থায় প্রত্যেকটা মালিক অর্থ বিনিয়োগ করেন মুনাফার উদ্দেশ্যে। সর্বশেষ যে পয়েন্টটা আমরা পাই সেটি হচ্ছে যে কি শ্রেণীর অস্তিত্ব, অর্থাৎ শ্রেণীর অস্তিত্ব হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রেণীর অস্তিত্ব সৃষ্টি হয় যখন মালিক পক্ষ অত্যাধিক মুনাফা অর্জনের আশায় যখন তারা কি করে যে শ্রমিকদেরকে শোষণ করে তখন মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে কি হয়, সংঘর্ষের সৃষ্টি হয়। ফলে দেখা যাচ্ছে যে কি শ্রেণীর সৃষ্টি হয়। আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দুটি শ্রেণীর সৃষ্টি হয়, সেটা হচ্ছে মালিক শ্রেণী এবং পুঁজিবাদী শ্রেণী। মালিক শ্রেণী ও পুঁজিবাদী শ্রেণী সংঘর্ষের ফলে নতুন আরেকটা সমাজের সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে কি সমাজতান্ত্রিক সমাজ। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে পুঁজিবাদ অনেকগুলো মৌলিক বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। পুঁজিবাদকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে হলে এর কোনো একটিকেও বাদ দেওয়া যাবে না। এই ব্যবস্থার মূল মন্ত্র হলো ব্যক্তি স্বাধীনতা, উৎপাদন প্রতিযোগিতা ও মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। সুতরাং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সবারই কম বেশি ধারণা থাকা আবশ্যক। এভাবে করে আমরা পুঁজিবাদী ব্যবস্থার অর্থাৎ পুঁজিবাদের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো, এই বিষয়গুলো আমরা এভাবে লিখে আমরা শেষ করব। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি এ বিষয়ে আমরা পড়ার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি, সে বিষয়ে আমাদেরকে কি করতে হবে, আগে ধারণা অর্জন করতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি।
তো আমরা যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি সে বিষয়ে জানতে চাই, তাহলে বলতে পারি যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠনের পিছনে 1944 সালের 1 জুলাই অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কথা। তো আমরা দেখতে পাই যে 1944 সালের 1 জুলাই ব্রেটন উডস নামক শহরে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস নামক স্থানে ব্রেটন উডস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি বলে 1945 সালের 20 ডিসেম্বর এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্থাপিত হয়। তাহলে 1945 সালের 20 ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্থাপিত হয় এবং এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অর্থ তহবিলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে IMF, যেটার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অর্থ তহবিল স্থাপিত হওয়ার পরে একে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার নামে অবহিত করা হয়ে থাকে। এই আন্তর্জাতিক অর্থ তহবিলকে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও ব্যবস্থাপনা নিয়ে 1946 সালের 27 সেপ্টেম্বর গভর্নর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1947 সালের 1 মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে। তাহলে এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন নোট করা দরকার। সেটা হচ্ছে যে IMF এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 1945 সালের 27 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। IMF এর সদস্য সংখ্যা হচ্ছে 188টি দেশ, অর্থাৎ এই আন্তর্জাতিক অর্থ তহবিল 188টি দেশ নিয়ে গঠিত হয়। সর্বশেষ যে সদস্য দেশ তিনি হচ্ছেন দক্ষিণ সুদান। এই IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং বর্তমান মহাসচিব হচ্ছেন ক্রিস্টিন লগার্ড, ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী। নির্বাহী বোর্ড গঠন করা হয়, অর্থাৎ এই IMF পরিচালনা করার জন্য একটা নির্বাহী বোর্ড গঠন করা হয়। এই নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা হচ্ছে 24 জন। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে আমরা এতটুকু জানলাম যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF 188টি দেশ নিয়ে গঠিত হয় 1945 সালের 27 ডিসেম্বর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অর্থনৈতিক করুণ পরিণতি হয় ওই অর্থনৈতিক অবনতির সময় অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠনের জন্যই এই IMF গঠন হয়ে থাকে। সাথে সাথে আমরা জানলাম IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমান মহাসচিব হচ্ছেন ক্রিস্টিন লগার্ড, ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী। নির্বাহী বোর্ড থাকেন একটা IMF এর এবং এই নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা হচ্ছে 24 জন। এই 24 জনের মধ্যে প্রতিটি একক দেশ অথবা দেশের একটি গ্রুপ থেকে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থেকে থাকে। এখন আমরা জানবো যে পার্ট B-তে যে আমাদের আসছিল প্রশ্ন 2017 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি কি। এরপরে আমাদের উদ্দেশ্য কি কি, তাহলে আমরা লিখবো প্রথমে প্রাসঙ্গিকতা। বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠার সাথে সাথেই 1945 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ভেঙে পড়া বিশ্ব অর্থনীতি পুনর্গঠন এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে মুদ্রার মান ও বিনিময় ব্যবস্থা চালুর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠন করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, মুদ্রার মান বা মূল্য স্থিতিশীল রাখা, বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং প্রয়োজনে সদস্য দেশকে বৈদেশিক মুদ্রা ঋণ দানের অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ যে জিনিসটা এখানে বলা হচ্ছে, তাহলে আমরা প্রাসঙ্গিকতায় লিখব যে বিশ্বব্যাংক যখন 1944 বা 45 সালে প্রতিষ্ঠিত হয় ব্রেটন উডস নামক স্থানে, ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তৃতীয় বিশ্ব সহ উন্নয়নশীল দেশগুলোতে যখন অর্থনৈতিক অবনতি ঘটে, তখনই 1945 সালের 27 ডিসেম্বর এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF গঠিত হয়ে থাকে 188টি দেশ নিয়ে এবং যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এভাবে করে আমরা প্রাসঙ্গিকতা লিখব। এরপরে আমরা লিখব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি কি। সর্বপ্রথম যে উদ্দেশ্য আমরা পাই সেটি হচ্ছে যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিশ্বের বেশিরভাগ দেশগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, শত্রুতার সৃষ্টি হয়। ফলে যেই উদ্দেশ্যে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এবং IMF কাজ করেছে তা লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারত। তাই
আইএমএফ এর প্রাথমিক উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করা। অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যখন 1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবস্থান করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন বিভিন্ন রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, তখন একটি দেশ আরেকটি দেশকে সহজে কি করতে চাইছিল না, বিশ্বাস করতে চাইছিল না। ফলে বিশ্ব ব্যাংক গঠনের পাশাপাশি এই আইএমএফ বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য আইএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সামনে রেখেই এই আইএমএফ গঠিত হয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে মুদ্রার মূল্য নির্ধারণ ও বিনিময় নিশ্চিত করা। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর মুদ্রার মান নির্ধারণ অপরিহার্য। আইএমএফ এটি নিশ্চিত করেন যে কোন দেশ তার ইচ্ছে মাফিক মুদ্রার অবমূল্যায়ন ঘটাতে বা মানের পরিবর্তন করতে না পারে। এছাড়া সকল রাষ্ট্র যেন নিজ দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করতে পারে, সেটিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিশ্চিত করে। এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আরেকটি উদ্দেশ্যে গঠন করা হয়, সেটি হচ্ছে যে কোনো একটা রাষ্ট্র চাইলেই তার দেশের মুদ্রার মানটা সহজে কি করতে পারে না, যাতে বৃদ্ধি করতে না পারে, এবং এক দেশ নিজের মুদ্রা অন্য দেশে যাতে সহজেই লেনদেন করতে পারে, আদান প্রদান করতে পারে, এটাকে এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই আইএমএফ গঠিত হয়ে থাকে। যেমন ধরো, আমরা যখন বাইরের দেশ থেকে কোনো একটা পণ্য কিনি, তখন দেখা যাচ্ছে এই আইএমএফ এর মাধ্যমে আমাদের বাংলাদেশি টাকাকে ডলারে রূপান্তর করছি। হ্যাঁ, যে দেশের যে টাকা, ওই টাকায় রূপান্তর করে আমরা লেনদেন করছি। এটাকে এই উদ্দেশ্যকে সামনে রেখে আইএমএফ গঠিত হয়ে থাকে। বাণিজ্যের ভারসাম্য রক্ষা। আইএমএফ বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য রক্ষার কাজ করে। শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সাথে অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতি দেশ বাণিজ্য যুদ্ধের সম্মুখীন যেন না হয়, সে বিষয়ে আইএমএফ তৎপর থাকে। অর্থাৎ বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে কোনো দুর্বল দেশ, উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের কোনো দেশ যাতে ক্ষতির সম্মুখীন না হয়, সেই জন্য আইএমএফ কি করতে পারে, বাণিজ্যের ভারসাম্য রক্ষা করে। তারপর হচ্ছে ঋণ দান। আইএমএফ স্বল্পকালের জন্য অল্প পরিমাণে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি, এই আইএমএফ বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো যারা উন্নত বিশ্বের বা বিশ্বায়নের যুগে বহুজাতিক সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তাদের উপকরণ আছে কিন্তু বিনিয়োগের অভাবে তারা উৎপাদন কার্য সঠিকভাবে করতে পারছে না, তাদেরকে আইএমএফ স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্যে তারা কি করে, ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করে থাকে। তারপর হচ্ছে জিডিপি বৃদ্ধি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বল্পোন্নত দেশগুলো জাতীয় এই পরিমাপ কমতে থাকে। আইএমএফ এর তার সদস্য দেশগুলোর জিডিপি বৃদ্ধির জন্য যাবতীয় সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করে থাকেন। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, তখন অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার কারণে মানুষের মাথাপিছু আয় কমে যায়। ফলে মানুষের মাথাপিছু আয় কমে যাওয়ার কারণে দেশের মধ্যে কি করা হয়, জিডিপির প্রবৃদ্ধির হার, দেশীয় উৎপাদন হার কমে যায়। ফলে দেশীয় উৎপাদন হার যখন কমে যায়, তখন সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত পায়। ফলে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সহযোগিতা স্থাপনের মাধ্যমে দেশের জিডিপি বৃদ্ধিতে এই আইএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের বিভিন্ন সহযোগী দেশগুলোর জিডিপি বৃদ্ধি করার জন্যই আইএমএফ গঠিত হয়ে থাকে। এইভাবে করে এই উদ্দেশ্যগুলো নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল কি করেন, গঠিত হয়ে থাকেন এবং এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নে তারা কাজ করে থাকে। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি কি যদি প্রশ্ন আসে, তাহলে আমরা এভাবে লিখে শেষ করব। আমাদের পরবর্তী 3 নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝো? আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝো? আঞ্চলিক বাণিজ্য কি? আঞ্চলিক বাণিজ্য বলতে আমরা বুঝি যে ব্যবসা বাণিজ্যকে এখানে বোঝানো হয়েছে। আর জোট মানে একটা দলবদ্ধ থাকে, অর্থাৎ জোট মানে আমরা কয়েকজন মিলে, আমরা আজকে ক্লাসে যদি 11 জন থাকি, তাহলে 11 জন মিলে আমরা একটা কি হলাম, জোটবদ্ধ হলাম। কি জন্য? ব্যবসা বাণিজ্য করার জন্য। এবার আসো আঞ্চলিকতা। আঞ্চলিক মানে কি, একটা এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে, যেমন ধরো সার্ক গঠন করা হয়েছে, আসিয়ান গঠন করা হয়েছে,
সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাফটা গঠন করা হয়েছে, বিমস্টেক গঠন করা হয়েছে। তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান 8টা দেশের সমন্বয়ে কি করা হয়েছে? দক্ষিণ এশিয়ার মধ্যে একটা আঞ্চলিক বাণিজ্য সংস্থা গঠন করা, আঞ্চলিক বাণিজ্য সহযোগী সংস্থা গঠন করা হয়েছে। এই যে আঞ্চলিক গুলো অর্থাৎ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো ঐক্যমত হয়ে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য যখন ঐক্যবদ্ধ হয়, চুক্তির মাধ্যমে যখন দল গঠন করে, জোট গঠন করে, তাকে আঞ্চলিক বাণিজ্য জোট বলা হয়। অর্থাৎ আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা, আঞ্চলিক দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য বিভিন্ন চুক্তির মাধ্যমে সকল রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে যখন চুক্তি সম্পাদন করে, তাকে আঞ্চলিক বাণিজ্য জোট বলা হয়ে থাকে। এবার আমরা একটু বইয়ে যাই। যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে প্রাসঙ্গিকতা দিব, লিখবো কি যে বর্তমান যুগ সহযোগিতা ও আন্তর্জাতিক যুগ, স্নায়ুযুদ্ধের উত্তর, স্নায়ুত্তর নতুন বিশ্ব ব্যবস্থায় বিশ্বায়নের কারণে মুক্তবাজার অর্থনীতির এই যুগে কোনো দেশ স্বয়ংসম্পূর্ণভাবে নিজের প্রয়োজন মিটাতে পারে না। নানা কারণে এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হতে হয়। তদুপরি ক্রমবর্ধমান শিল্প, বাণিজ্য ও উন্নয়ন প্রতিযোগিতা রাষ্ট্রসমূহকে বাণিজ্য জোট গঠনে বাধ্য করেছে। এছাড়া উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এখন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে কার্যকর উপায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বর্তমান বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কোন দেশ পরিপূর্ণভাবে বলবে না যে আমার কাছে আমি স্বয়ংসম্পূর্ণ। এই কথাটা বলার কোনো সুযোগ নেই। ইভেন উন্নত রাষ্ট্র হলেও সেও বলতে পারবে না আমি স্বয়ংসম্পূর্ণ, কারণ কিছু না কিছু ঘাটতি রয়েছে। কারো কাছে হয়তো মেশিন উৎপাদনের যন্ত্র রয়েছে, কিন্তু উৎপাদনের জন্য আরো যে উপকরণ আছে ওই উপকরণের ঘাটতি রয়েছে। কারো কাছে উপকরণ আছে কিন্তু যন্ত্র নেই। এভাবে করে প্রত্যেকটা দেশের মধ্যে কোনো না কোনো ঘাটতি রয়েছে। ফলে দেখা যাচ্ছে যে এক দেশ অন্য দেশের উপর কিছু পণ্য অবশ্যই কি করতে হচ্ছে? নির্ভরশীল হতে হচ্ছে। এই নির্ভরশীলতার কারণেই সকল দেশ নিজেদেরকে মিলেমিশে সমন্বয় সাধন করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তারা কি করে? একটা জোট গঠন করে, যেটাকে আঞ্চলিক বাণিজ্য জোট বলা হয়ে থাকে। এরপর আমরা হেডিং দিব আঞ্চলিক বাণিজ্য জোট। আধুনিক যুগে শিল্প বিপ্লব ও প্রযুক্তির উৎকর্ষের চরম শিখরে পৌঁছলেও বিশ্বের কোনো দেশ নিজস্ব প্রয়োজন পূরণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। তাই চাহিদা পূরণের তাগিদ থেকেই মূলত এই বাণিজ্যের সূত্রপাত ঘটে। অর্থাৎ কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণে নিজেদের চাহিদা পূরণ করার জন্যই মূলত এই বাণিজ্য জোট গঠনের চিন্তাধারা সূত্রপাত ঘটে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো দ্রব্য বাড়তি উৎপাদন করতে গিয়ে যদি তার উৎপাদন ব্যয় ক্রয় মূল্য অপেক্ষায় বেশি হয়, তাহলে প্রত্যেক পরিবার কর্তার ক্ষেত্রে এটা স্বতঃসিদ্ধ যে সে কখনো ওই দ্রব্য বা বাড়তি উৎপাদন করতে যাবে না। অর্থাৎ বলা হচ্ছে যে আমি যখন অন্য একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক না রেখে যখন নিজের কাছে যা আছে সেটা দিয়ে যখন উৎপাদন কার্য করতে যাব, এবং আমি জানি যে আমার এই উপকরণ দিয়ে যদি আমি উৎপাদন করতে যাই তাহলে কি হয়ে যাবে, যে বাড়তি উৎপাদন করতে গেলে যখন দেখা যাবে যে উৎপাদন ব্যয় ক্রয় মূল্য অপেক্ষা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। অর্থাৎ যখন অধিক হয়ে যাবে দ্রব্যের মূল্য, তখন আমি লস হবে জেনেও কোনো ব্যক্তি এবং পরিবারের কর্তা, কোনো কোম্পানির মালিক সে কি করবে না? ওই পণ্যটা উৎপাদন করতে যাবে না। এটা দিয়ে এটাই বুঝিয়েছেন যে একটি দেশ সে যদি তার নিজের উপকরণ দিয়ে পণ্য উৎপাদন করতে যায় তাহলে সে কি করবে? অধিক পরিমাণ উৎপাদন ব্যয় করবে। এই কারণে আমরা অনেক সময় দেখি যে আমাদের দেশের মধ্যে যে অনেক উপকরণ আছে, তারপরও আমরা দেখি বাইরে থেকে কিছু খাদ্য সামগ্রী, পণ্য সামগ্রী আমরা কি করি? আমদানি করি। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আমার দেশে এত উপকরণ থাকতে উৎপাদন কার্য পরিচালনা না করে কেন এই পণ্যটা বাইরে থেকে নিয়ে আসা হয়? এই কারণে নিয়ে আসা হয়, যদি আমি আমার কাছে যেই উপকরণ আছে এই উপকরণ দিয়ে যদি আমি উৎপাদন করতে যাই তাহলে আমি বাইরে থেকে নিয়ে এসে যে আমার ক্রয় মূল্য পড়বে, আমার দেশের উৎপাদন মূল্য তার চেয়ে বেশি পড়বে। সে কারণে আমরা আমার দেশের উৎপাদন না করে আমি বাইরের দেশ থেকে কি করি? আমদানি করে থাকি। এই জিনিসটাই অধ্যাপক অ্যাডাম স্মিথ বলেছেন। তারপর আমরা লিখব যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সহজীকরণ ও সম্প্রসারণের ফল দেখে মূলত বিভিন্ন আঞ্চলিক ও ভৌগোলিক ও অর্থনৈতিক ব্লক এর জন্ম। স্নায়ুযুদ্ধের অবসানের সাথে সাথেই সারা বিশ্বে বিভিন্ন অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক বাণিজ্য জোট গঠন করা হয়েছে। মুক্তবাজার অর্থনীতি ও শুল্কমুক্ত অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলাই হচ্ছে এই আঞ্চলিক বাণিজ্য
জোটের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে আমরা সমাপ্তিতে লিখব, কৌশলগত দিক বিবেচনা করে বিভিন্ন দেশ, প্রতিবেশী অথবা সমমনা দেশসমূহকে নিয়ে এইসব যৌথ অর্থনৈতিক ফোরাম, আঞ্চলিক বাণিজ্যিক জোট গঠন করে। সুতরাং আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক জোটের রাজনীতি নতুন বিশ্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই একথা নিশ্চিতভাবে বলা যায় যে আঞ্চলিক বাণিজ্য জোটের রাজনীতি আগামী দিনে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। এরপরে আমরা যে প্রশ্নটা পড়ব সেটি হচ্ছে, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী সমূহ কি কি? এই প্রশ্নটি 2015 সালে পার্ট বি তে এসেছিল। এখন কথা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলীগুলো কি কি? বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলীগুলো সম্পর্কে আমরা জানার আগে আমাদেরকে জানতে হবে যে বিশ্ব বাণিজ্য সংস্থা কি। বিশ্ব বাণিজ্য সংস্থা কি সম্পর্কে আমরা একটু নোট করতে হবে। তো আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার সংক্ষিপ্ত ইংরেজি রূপ হচ্ছে WTO, যার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো আমরা সকলে জানি যে বিশ্ব বাণিজ্য সংস্থা হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যা সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নিমিত্তে উদারীকরণ ও বিশ্বায়নের লক্ষ্যে কাজ করে থাকে। তো সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের শুল্ক ও অন্যান্য বাধাসমূহ অপসারণ করা এর অন্যতম লক্ষ্য হিসেবে পরিগণিত। এই বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালের 1 জানুয়ারি থেকে গ্যাট চুক্তি চূড়ান্ত পরিণতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয়, অর্থাৎ 1995 সালের 1 জানুয়ারি এই WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম হয়ে থাকে। তবে এই চুক্তির পূর্বে 1994 সালের এপ্রিল মাসের 15 তারিখে 124টি দেশ এই দলিলে স্বাক্ষর করে এবং এর মাধ্যমে গ্যাটে রূপান্তরিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থাতে। অর্থাৎ প্রথমে যে একটা গ্যাট চুক্তি হয় 1994 সালের 15 এপ্রিল, 124টি দেশ এই গ্যাট চুক্তিতে, জেনারেল এগ্রিমেন্ট ট্রেডস এন্ড টেরিফস, এই চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে কি করে থাকেন, গ্যাট চুক্তি সম্পাদিত হয়ে থাকেন এবং পরবর্তীতে এই চুক্তি ফলে দেখা যাচ্ছে 1995 সালের 1 জানুয়ারি এই বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয়ে থাকে। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশের সংখ্যা হচ্ছে 164টি। বাংলাদেশ 1995 সালের 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে, অর্থাৎ 1995 সালের 1 জানুয়ারি বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন এবং আফগানিস্তান হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার 164তম অর্থাৎ সর্বশেষ দেশ। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যে কি, যে 1995 সালের 1 জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়ে থাকে। এর মোট সদস্য সংখ্যা হচ্ছে 164। বাংলাদেশ সদস্যপদ লাভ করেন 1995 সালের 1 জানুয়ারি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য দেশ হচ্ছেন আফগানিস্তান। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু সাংগঠনিক কাঠামো কয়েকটি পর্যায়ে রয়েছে, যেমন ধরো মন্ত্রী পর্যায়ে সম্মেলন, সাধারণ পরিষদ, বাণিজ্য পরিষদ, সচিবালয়, অন্যান্য পরিষদ ও কর্তৃপক্ষ সমূহ রয়েছে। এই বিশ্ব বাণিজ্য সংস্থার মূল যে উদ্দেশ্যটা সেটি হচ্ছে যে কি, বৈষম্যহীন বাণিজ্য অবস্থা সৃষ্টি করা, উদার বাণিজ্য ব্যবস্থা সম্প্রসারণ করা এই বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যতম উদ্দেশ্য নীতিমালা। সুস্থ প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা, উন্মুক্ত বাজার ব্যবস্থা সৃষ্টি করা, বাণিজ্য সম্পর্ক নির্ধারণ, অর্থনৈতিক সংস্কার সাধন, এগুলো হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি বা উদ্দেশ্য হিসেবে কাজ করে। এখন আমরা জানবো বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী সমূহ কি কি। তাহলে আমরা প্রথমে প্রাসঙ্গিকতা লিখবো। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, বর্তমান বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। মুক্তবাজার অর্থনীতির এই যুগে সংস্থাটি সমগ্র পৃথিবীতে বাণিজ্য সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করে থাকে। পূর্বে আন্তর্জাতিক বাণিজ্য যে কোনো দেশের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করত। এই সংস্থাটি আবির্ভাবের ফলে বিশ্ব বাণিজ্যে এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এরপর আমরা লিখবো বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলীগুলো কি কি। 1 নম্বর হচ্ছেন বাণিজ্যের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। বিশ্বযুদ্ধের ফলে বিশ্বের অনেক দেশের অর্থনীতি মারাত্মক বিপর্যস্তর মুখে পতিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। বিশেষ করে উন্নয়নশীল ও উন্নত দেশগুলো মারাত্মক হুমকির সম্মুখীন হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে আলাপ আলোচনার প্রেক্ষাপট সৃষ্টি হয় এবং বিশ্ব মন্দা অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হয়। অর্থাৎ এই বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছিল, বিভিন্ন
রাষ্ট্রের সাথে এই বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে বাণিজ্য অর্থাৎ এক রাষ্ট্র সাথে অন্য রাষ্ট্রের বাণিজ্য করার একটা পরিবেশ সৃষ্টি করে। 2 নম্বর কার্যাবলী হচ্ছে বিশ্ব বাণিজ্যের ব্যবস্থাপনা। বিশ্বব্যাপী পূর্বে বাণিজ্যের কোনো সঠিক ব্যবস্থাপনা ছিল না। প্রত্যেক দেশ নিজেদের ইচ্ছামতো বাণিজ্য পরিচালনা করত। কিন্তু এই বিশ্ব বাণিজ্য সংস্থা সৃষ্টি হওয়ার পরে একটি নির্দিষ্ট কাঠামো, একটা আইন দ্বারা, একটা নিয়ম দ্বারা কি হয়ে যাচ্ছে, সারা বিশ্বের ব্যবসায় বাণিজ্য পরিচালিত হয়ে আসছে। এবং এই বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ব্যবস্থাপনা সৃষ্টি করাটা WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যতম কাজ। 3 নাম্বার হচ্ছে বাণিজ্য সংক্রান্ত বিরোধের মীমাংসা। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন দেশ নানা ধরনের বাণিজ্যিক সমস্যার সম্মুখীন হয়। 2টি দেশের মধ্যে সমস্যা দেখা দিলে WTO সেখানে মীমাংসাকারী ভূমিকায় অবতীর্ণ হয়। এই বিশ্ব বাণিজ্য সংস্থা অনেক সময় দেখা যাচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্য করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পণ্য জাহাজে করে পাঠানোর পরে দেখা যাচ্ছে ওই জাহাজের মধ্যে যে পণ্য চালান আসার কথা ওই পণ্য না এসে অন্য একটা পণ্য পাঠিয়ে দেওয়া হয়েছে, কিংবা যে পণ্যটা পাঠানো হয়েছে ওই পণ্যের অর্ধেকের চেয়ে বেশি নষ্ট হয়ে গিয়েছে। অথবা অনেক সময় দেখা যায় যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা রাষ্ট্র যে এলসি দেওয়ার পরে সে পণ্যটা পাঠাচ্ছে না, তখন যে টাকাটা আটকে যায় ওই আটকানো টাকাটা অন্য দেশ থেকে ফেরত নেওয়া আসার ক্ষেত্রে এই WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা মধ্যবর্তী ভূমিকা পালন করে থাকেন, অর্থাৎ মধ্য অবস্থানে থেকে 2টা রাষ্ট্রের মধ্যে এই ধরনের সমস্যাগুলো মীমাংসার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান। বিভিন্ন দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশ কারিগরি জ্ঞানের অভাবে সম্পদকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে না। তারা উন্নত দেশের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। তাই এসব দেশকে কিভাবে কারিগরি দিক থেকে সক্ষম করে তোলা যায় সে বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা কাজ করে যাচ্ছে। অর্থাৎ অনেক দেশের কাছে প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত প্রযুক্তি না থাকার কারণে আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে কি করতে পারছি না, ব্যবহার করতে পারছি না সঠিকভাবে। ফলে দেখা যাচ্ছে আমরা বহির্বিশ্বের দিকে চেয়ে থাকতে হয় যে বহির্বিশ্বকে আমরা স্থান ছেড়ে দিতে হয় বিভিন্ন চুক্তির মাধ্যমে, যে তারা প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে প্রাকৃতিক সম্পদের উৎস সৃষ্টি করে দিবে। এরপরে ওই উৎস থেকে ওরা সবকিছু নিয়ে নিয়ে গিয়ে তারপরে আমাদেরকে দিবে। অর্থাৎ আমি বলেছিলাম যে অর্থাৎ আমি একটা পশু পালন করলাম, ওইটা আমার কাছে পশু আছে কিন্তু উপকরণ নাই ওটাকে লালন পালন করার জন্য। আমি বাইরে থেকে একটা দেশকে উপকরণ ওদের কাছে আছে, ওরা আসি উপকরণ করে ওকে মানুষ করলো, খাওয়ার পরে করার পরে ওরা সবকিছু সুবিধা ভোগ করার পরে যখন ওই পশুটা যখন তার বয়স হয়ে যায় তখন আর কোনো আমাদের উপকারে আসবে না, তখন আমাদেরকে দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে অন্যের মুখাপেক্ষী না হয়ে এই বিশ্ব বাণিজ্য সংস্থাগুলো বিভিন্ন অর্থ সরবরাহের মাধ্যমে নিজ দেশের অর্থাৎ যাদের প্রাকৃতিক সম্পদ আছে তারা যাতে নিজেরা প্রযুক্তি উৎপাদন করে রেডি করে তৈরি করে যাতে নিজেদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারে, এই ক্ষেত্রে কারিগরি সহায়তাও প্রদান করে দেখেন বিশ্ব বাণিজ্য সংস্থা। এরপরে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এরপরে হচ্ছে যে কি টেকসই উন্নয়ন নিশ্চিত করা। টেকসই উন্নয়ন কি? একটা রাষ্ট্রের মধ্যে যখন আমার যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদ আমি সবগুলো ব্যবহার না করে আমার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করে বাকি সম্পদগুলো যখন ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য যখন আমরা রেখে দিব তখন তাকে টেকসই উন্নয়ন বলা হয়ে থাকে। এবং বলা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে সম্প্রতি উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হলেও টেকসই নয়। অর্থাৎ যদিও বা দেশের মধ্যে উন্নয়ন সাধিত হচ্ছে তবে সেটা টেকসই নয়। যেমন ধরো আমরা গ্যাসের কথা বলি, যে আমাদের যে গ্যাস আমরা যে প্রাকৃতিক সম্পদের যে গ্যাসটা পাই এই গ্যাসটা যে পরিমাণ আমাদের কাছে আছে আমরা অনর্গল যেভাবে ব্যবহার করছি প্রয়োজনের বাইরে গিয়ে আমরা দেখছি যে এখন বর্ষাকাল অনেকে কাপড় শুকাচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে একটা মেসের ষোলোই দেওয়ার কারণে অপচয় হবে, সে কারণে আমি 10 মিনিট পরে আরেকটা হয়তো কোনো তরকারি বসাবো, বাট ওইটার জন্য আমি 10 মিনিট কি করলাম, চুলাটা জ্বালিয়ে রাখলাম। তাহলে আমার দেশের উন্নয়ন হয়েছে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে আমাদের কাছে, কিন্তু আমি সচেতন না। অর্থাৎ আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার প্রয়োজনের বাইরে গিয়ে আমার প্রয়োজনের বাইরে গিয়ে আমি ব্যবহার করছি যেটা আমার প্রয়োজন না। একটা কাপড় শুকাইতে আমি দেখা যাচ্ছে যে কি আমি একটা ফ্যান চালায় রাখতেছি, তাহলে আমার দেশে বিদ্যুৎ ঘাটতি নাই,
কিন্তু ভবিষ্যতে তো হবে। সে কারণে বলা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে সেগুলো টেকসই উন্নয়ন নয়, কারণ আমি ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো পণ্য কোনো কিছু ব্যবহার করছি না, সে কারণে এটাকে টেকসই উন্নয়ন বলা যাবে না। ফলে এইসব কর্মকাণ্ডে সে দেশের অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। এই ক্ষেত্রে ডাব্লিউটিও উন্নয়নশীল দেশগুলোকে পরিকল্পিত গাইডলাইন দিয়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থাগুলো মানুষকে অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন গাইডলাইন দিয়ে কিভাবে তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করবে, কি পরিমাণ ব্যবহার করবে, কোন সময় কোন কাজে ব্যবহার করবে, এইসব বিষয়গুলোর গাইডলাইন দিয়ে সহযোগিতা করে থাকে। এরপরেও সর্বশেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে বাণিজ্যে সক্ষম করে তোলে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো তেমন সক্ষম নয়। এই ধরনের ব্যবসা বাণিজ্য দ্বারা কোনো দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভবপর নয়। তাই বিশ্ব বাণিজ্য সংস্থার সকল দেশের সমন্বয়ে বিভিন্ন নীতিমালা ও প্রটোকলের ব্যবস্থা করছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা দেশ সক্ষম হওয়ার জন্য তারা কি করছেন, সবগুলো সমন্বয় করে ইতিবাচক পরিবর্তন অর্থাৎ নিজেদের নেতিবাচক দিকগুলো পরিবর্তন করে সমন্বিতভাবে কি করেন, বিভিন্ন নীতিমালার মাধ্যমে ব্যবসা কার্য পরিচালনা করেন। এটার উদাহরণ হিসেবে যদি আমরা দিই, যে আমরা যখন যে যার মতো করে ব্যবসা পরিচালনা করব, মনে করো নিয়মটা এরকম যে তোমাদের মধ্যে তোমরা যে যেরকম ইচ্ছা সেরকম পড়তেছো, অর্থাৎ মনে করো কেউ একজন আমার পড়তে ইচ্ছা করতেছে পড়তেছি, পড়তে ইচ্ছা করতেছে না পড়বো না। এভাবে করলে তোমার পড়ার কার্যক্রম তোমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে, কিন্তু ধারাবাহিকভাবে যে একটা পড়ার ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতাটা হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে তুমি হিমশিম খাবা, কারণ তোমার পরিকল্পনা না থাকার কারণে। উদাহরণ হিসেবে আমি যদি বলি যে, যেমন ধরো তোমাদের এতদিন ধরে 2টা ক্লাস নিয়ে আসছি, কিন্তু গত সপ্তাহে আমি 3টা ক্লাস দিয়ে দিয়েছি। কেন? এ কারণে দিয়েছি, আমি যদি গত সপ্তাহে 3টা ক্লাস না নিতাম তাহলে দেখা যাইতো স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের যে ইয়ার কোয়েশ্চেন গুলো, ওগুলো আমরা কি করতে পারতাম না, শেষ করতে পারতাম না ঈদের আগে। এবং আমরা যদি ওইটাকে ওই সাবজেক্টটাকে যদি লম্বা করতাম তাহলে আমাদের বিশ্বায়ন যে সাবজেক্টটা, ওই বিশ্বায়ন আঞ্চলিক অথবা আন্তর্জাতিক সংস্থাটা কমপ্লিট করতে পারতাম না। সে কারণে আমার পরিকল্পনা ছিল, সে কারণে আমি কি করেছি, চেঞ্জ করে দিয়েছি। যেমন ধরো এখন থেকে প্রতি সপ্তাহে তোমাদের 3টা ক্লাস হবে, শনি সোম বুধ 10:30 থেকে। তাহলে আগে ছিল 2টা, এখন 3টা করে দিয়েছি। কেন? কারণ আমার প্রশ্ন আছে এতটুকু, আমাকে এতদিনের মধ্যে এতগুলা প্রশ্ন শেষ করতে হবে, একদিনে এতটা প্রশ্ন ধরতে হবে। এই যে একটা পরিকল্পনা, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে বাণিজ্যকে সক্ষম করে তুলতে হলে প্রত্যেকটা দেশ সমন্বিতভাবে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। ঠিক একইভাবে তোমাদেরকেও নির্ধারণ করে ফেলতে হবে, আমি একদিনে এই সময়টাতে পড়ার বাইরে আমি কোনো খরচ করব না। আমাদেরকে অনেককে রান্না করতে হবে, অনেককে বাইরে যাইতে হবে, ঘরের কাজ করতে হবে, নিজের ব্যক্তিগত কাজ করতে হবে, বন্ধুদের সাথে কথা বলতে হবে, অনেক কাজ থাকবে। এটাই হচ্ছে যে মানুষের জীবন থাকতে পারে, কিন্তু ওই সময়টাকে তোমাকে সেট করে নিতে হবে, কোন সময়টাতে তুমি পরিবারে কাজ করবা, কোন সময়টাতে রান্নার কাজ করবা, কোন সময়টাতে ফেসবুক চালাবা, কোন সময়টাতে বন্ধুদের সাথে সম্পর্ক কথা বলবা, কোন সময়টাতে তোমার পড়ালেখা চলবে। এই সময়টা যখন তুমি মেনটেন করবা তখন দেখা যাবে যে তুমি সবকিছু পরিকল্পনা করতে পারছো। তখন তুমি দেখবা যে কি তোমার প্রশ্ন এতটা বাকি আছে, তোমার হাতে সময় আছে এতটুকু, তাহলে তুমি যে পরিকল্পনা পুরো দিনের আছে ওইখান থেকে তুমি কোনটা বাদ দিবা, বন্ধুদের সাথে কথা বলাটা বাদ দিবা, নাকি নিজের ঘরে রান্না করাটা বাদ দিবা, নাকি ঘরের কাজ যে কাজ আছে ওগুলা বাদ দিবা, নাকি নিজের ব্যক্তিগত কাজগুলো কমিয়ে দিবে, সিদ্ধান্ত নিতে পারবা। ঠিক একইভাবে বাণিজ্যের ক্ষেত্রেও যখন বিশ্ব বাণিজ্য সংস্থা মাধ্যমে যখন সকল দেশ ঐক্যবদ্ধ হয়ে যখন পরিকল্পনা করে, তখন দেখা যাচ্ছে বাণিজ্যের মধ্যে একটা ভারসাম্য আছে, বাণিজ্যের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, অবনতি হলে সেটার জন্য পদক্ষেপ কি, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এইভাবে করে বিশ্ব বাণিজ্য সংস্থাগুলো এই বিশ্ব বাণিজ্যকে সক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কার্যাবলী পালন করে থাকে। এরপর আমরা পরিশেষে বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়েছিল। বিশ্ব বাণিজ্যের যে অচল অবস্থা চলছিল তা থেকে বিশ্ববাসীকে মুক্তি দেওয়ার জন্য প্রায় 50 বছর ব্যাপী দীর্ঘ আলোচনার পর 1995 সালে এই সংস্থাটি জন্ম লাভের পর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার গতিশীলতার সৃষ্টিতে এই সংস্থা যে কাজ করছে তা বিশ্ব অর্থনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। এভাবে করে আমরা প্রশ্নটা শেষ করব। তাহলে আমরা আজকের লেকচারের মাধ্যমে আমরা 4টা প্রশ্ন আলোচনা করেছি। সর্বপ্রথম প্রশ্ন পড়েছিলাম আমরা পুঁজিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এরপরে পার্ট বি থেকে 3টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্য কি, আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝো। তারপরে আমরা পড়েছিলাম যে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলীগুলো কি কি। এই 4টা প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আদায় করছি।
এবং এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে গোছানো নাই। সে কারণে স্ক্রিনশট তুলে নিজের খাতার মধ্যে নোট করে ফেলবা। তাহলে আমাদের আজকের আলোচনা এতটুকু পর্যন্ত। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।